কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কোনো রিগ্রেট ফিল করেন একদম ব্যক্তিগত স্তরে? কখনো কি ভাবেন দিলীপ ঘোষকে যে যে বঙ্গ বিজেপি সমর্থকের স্বপ্ন দেখেছিল, না গেলেই হয়তো ভালো হতো? এটা ভীতু লোকেরা এরকম বলে, না গেলেই ভালো হতো, এই কথাটা না বললেই ভালো। দিলীপ ঘোষ ভেবেচিন্তেই বলে, আর যা বলে ওটা ঠিক বলে, ওখানে দাঁড়িয়ে থাকে। মন্দিরে যাব, কেউ কি বলবে বলে মন্দিরে যাব না। আমি এখন আমার স্ত্রীকে নিয়ে গেছি। তো কারো যদি হজম করতে অসুবিধা হয়, সে হোমিওপ্যাথি ওষুধ খাক। দিলীপ ঘোষ ভেবেচিন্তে গেছে। আর মন্দিরে যদি উনি আসেন, তাহলে আরে আমি ভগবানকে দেখতে যাচ্ছি, মন্দিরে ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কেউ এসে গেল উপরই, সেটা আপত্তি নেই। আমার দৃষ্টি তো ভগবানের দিকে আছে, চকানয়নও। আর কেউ যদি আশেপাশে এসে যায়, দেখা হয়ে গেল, সে যে যত বড় হোক আর ছোটো হোক, সেখানে হাজার হাজার লোক ছিল, তার মধ্যে মুখ্যমন্ত্রীও ছিলেন, তিনিও বসেছিলেন দেখা করুন বলে। তা আমার কি করার আছে? আমি গেছি, ঠাঁটসে দেখা করেছি, কথা বলেছি, চোখে চোখ রেখে। উনি সসম্মানে আমাকে ডেকেছেন, আমাকে বিদায় করেছেন। আমার এর মধ্যে কোনো খারাপ দেখিনি। অনেকেরই হয়তো খারাপ হয়ে গেছে, জানি না, হয়তো হিংসা হয়েছে। কিন্তু তার পরের দিন আপনাকে প্রেস কনফারেন্স করতে হলো এমন একটা সাবজেক্টকে নিয়ে, যেই সাবজেক্টকে নিয়ে আপনি শেষ 5 বছরে প্রেস কনফারেন্স কোনো দিন করেননি। দীঘার মতো একটি জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে হচ্ছে, ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে, জাস্টিফিকেশন দিতে হচ্ছে। এইটা তো আনএক্সপেক্টেড, আমি এটা বলতে চাইছি। প্রশ্ন তোলে, জাস্টিফিকেশন নেই, ক্ল্যারিফিকেশন। তার উত্তর আমি দিই চিরদিন। আর যে ভাষায় দিয়েছি ওটা আমার ভাষা। তারপরে অনেকেরই পেট খারাপ হয়ে গেছে। মন্দিরে গেছে, আমি তো মন্দিরে গেছিলাম ভগবানের কাছে, সেটা নিয়ে খুব চর্চা হয়েছে। বহু লোক বহু কিছু করেছেন পাবলিসিটির জন্য। পাবলিসিটি কার হয়েছে? এক পয়সা খরচা করে নিয়ে গেছি, খেয়েছি, দিয়েছি, সরকারি পয়সায় থেকেছি, সবার মুখে জামাঘষি দিয়ে চলে এসেছি। এটাই দিলীপ ঘোষ, এরকমই থাকবে। তুমি যদি ঠিক থাকো, সব ঠিক থাকবে। সাময়িক মেয়ে গেল, সরে গেল, রাজনীতিতে এগুলো প্রতিদিন হবে। তোমাকে বদনাম করা, কুৎসা করা। যদি তোমার দম থাকে, তোমার উপযোগিতা থাকে, তোমার বিরোধিতা হবে, তোমার দম থাকলে তুমি বিরোধিতাকে ভেদ করে চলে আসবে। যারা পেছনে পড়ে থাকে তারা পেছনেই পড়ে থাকে। দিলীপ ঘোষ পেছনে তাকায়নি, কারো পেছনে লাগেনি। এবার আজকের দিনে দাঁড়িয়ে কি পিছনে ফিরে দেখেন যে আপনার হাত ধরে যখন 77টা এমপি বঙ্গ বিজেপি পেয়েছে, ক্ষমতা দখলের একদম কাছে চলে আসা অনেক নতুন মুখ, শ্রাবন্তী, পায়েল, যশ দাশগুপ্ত, এদেরকে বিজেপিতে জয়েন করানো, রাজীব ব্যানার্জি অবভিয়াসলি, আপনার কি মনে কোথাও না কোথাও আত্মসমালোচনার জায়গা কোনো দিন করেছেন যে মনে হয় এদের না নিলেই ভালো হতো, ক্ষমতাটা আমরা দখল করতাম? না ভাই, নিলে না নিলে এরকম কিছু হয় না রাজনীতিতে। হ্যাঁ, ওই শটটা এরম মারলে ভালো হতো ফুটবলে, এ বলে কোনো লাভ নেই। মেরেছো, বলে গেছে, না বাইরে গেছে, আবার চান্স আসবে, করবে। তো রাজনীতিতে অনেক কিছু পরিস্থিতি অনুযায়ী ডিসিশান নিতে হয়। তখন সবাই আসছিল, আমাদেরও দরকার হচ্ছিল। আমাদের কাছে পপুলার মুখ ছিল না কেউ। আমরা বলছি যাকে চেনে, তো এটা পার্টি ডিসিশান নিয়েছে। আমি তখন সভাপতি ছিলাম, আমাকে মেনে নিতে হয়েছে। তো আবার পরিস্থিতি আরেকম আছে, আরেকম হতে পারে, তো তখন আরেকম ডিসিশান হবে। সেটা ঠিক ছিল কি বর্তমানটা ঠিক, এত বিচার করে রাজনীতিতে হয় না। এগোতে হয়, কখনো সফলতা আসে, কখনো আসে না। নেতৃত্ব পরিবর্তন হয়, পার্টির মধ্যে সব পাল্টে যায়, পার্টি এগোতে থাকে। 70 বছর ধরে আমরা কিছু করতে পারিনি, পার্টি তো পড়েছিল এখানে। 70 বছর পরে 70 পার করলাম আমরা বিধানসভাতে। তো কিছু ভালো ছিল, হ্যাঁ, তখন অনেক আশা করেছিলেন যে আরও ভালো রেজাল্ট হতো। কিছু কিছু কারণে হয়নি, সেগুলো বিভিন্ন লোকের ভিন্ন মত আছে, সেগুলো আলোচনাও হয়েছে। আগামী দিনেও হবে, হয়তো সেগুলোকে বাদ দিয়ে আগামী দিনে এগোবে। কিন্তু কোথাও কি আপনার যাদের সঙ্গে আপনি লড়াই করলেন, ধরুন রাজীব ব্যানার্জি, আজকে তারা তৃণমূলের সম্পদ, এই যে দল বদল, এই দল বদলগুলো আপনি কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ তো একই জায়গায় বসে আছে, এটাও তো বাস্তব। দেখুন, দল বদল তো রাজনীতিতে নতুন কিছু না, ক্রিকেট ফুটবলেও হয়। আর রাজনীতিটা প্রায় সেই পর্যায়ে চলে গেছে, যেখানে সুবিধা, যেখানে ভবিষ্যৎ সুরক্ষিত, মান সম্মান পদ পাওয়া যাবে, সেখানে রাজনীতি করে যারা তারা যায়। নীতি আদর্শটা সেকেন্ডারি, ওটা বলতে হয়। ব্যবহারে কজনের জীবনের মধ্যে সেটা আছে নাই। তো সেই জন্য কী হয়, যার মার্কেট ভ্যালু ভালো হবে, লোক তার দিকে যাবে। যে কোম্পানির ভালো আর্থিক অবস্থা, তার শেয়ার বিক্রি হবে। তো তখন বিজেপি জিতে যাচ্ছে এরকম মনে হয়েছিল, সেই জন্য মন্ত্রীরাও পার্টি ছেড়ে দিয়ে বিজেপিতে চলে এসেছিলেন। এটা আমাদের কৃতিত্ব, আমরা এই পরিস্থিতিটা তৈরি করেছিলাম। মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম, শুধু স্বপ্ন দেখাইনি, স্বপ্নকে সফল করার জন্য বলিদান দিয়েছিলাম। 200 লোক প্রাণ দিয়েছিল তার আগে, ভোটের আগে। তো এটা দেখে মানুষ বিশ্বাস করেছিল যে এরা সিরিয়াস বাংলার পরিবর্তনের ব্যাপারে, এদের সাহস আছে, দম আছে, এরা পিছিয়ে যায়নি। তো তখন আমার কথাবার্তা, যেটা তুমি বলছো, অনেকে আমার কথাকে বিতর্কিত মনে করতো। আমার তখন মনে হয়েছিল সমাজের জন্য বা আমার কর্মীদের জন্য, যারা সামনে আছে তাদের চোখে চোখে বলার দরকার আছে। তারা যে কথা বোঝে, সাধারণ মানুষ যেটা সহজে বোঝে, সে কথা বলার দরকার আছে। তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল।
বিতর্কিত অনেকে বলেছে, হয়তো বিতর্কিত যে কোনো বিষয়কেই বলা যায়। তো সেই জন্য ওটা কোনো প্রশ্ন নয়। তখন আমাদের মনে হয়েছিল এতে লাভ হয়েছে এবং হয়েছে। আজ হচ্ছে না কেন? আওয়াজই নেই আজ কেন? তো কেন আপনার আপনার অ্যানালাইসিস কেন আওয়াজ নেই কেন? না, আওয়াজ নেই মানে ধরুন আমার আওয়াজ একরকম, আর কারো আওয়াজ এরকম, কাজ করার ঢং আলাদা, পার্টি তো ওটাই আছে, কার্যপদ্ধতি ওটাই আছে, ব্যক্তি হিসেবে কিছু পরিবর্তন হয়, অ্যানালাইসিস চলছে, ওটা ঠিক কি এটা ঠিক সেটা ভবিষ্যতই বলবে।